ওয়েল জনগণ, তোদের আজকে আমি এখন যে উপপাদ্যটা করাবো সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এখন পিথাগোরাসের উপপাদ্যটা করানোর জন্য তোকে আগের দিনে যে উপপাদ্যটা করিয়েছিলাম, আমি একটু বেঁকে আছে, এক্স্যাক্টলি আগের দিনে যে উপপাদ্যটা করিয়েছিলাম সেই উপপাদ্যটা এবং সেই উপপাদ্য রিলেটেড কিছু ধারণা আমার খুব বেশি কাজে লাগে। সেই ধারণাগুলো আমি আস্তে আস্তে দিতে থাকবো। পিথাগোরাসের উপপাদ্যটা যখন দেখাবো বা বোঝাবো তখন আমি সেই কিছু ধারণা সম্বন্ধে বলবো ডেফিনেটলি, এবং পিথাগোরাসের বিপরীত উপপাদ্য যখন দেখাবো তখনও সেই ধারণা সম্বন্ধে আরও কিছু পয়েন্টস বলবো। এখন সেই পয়েন্টসগুলো বা সেই ধারণাগুলো, সেই ফান্ডাগুলো তোদের জানতে হবে এই কারণ সেগুলো শর্ট কোয়েশ্চেন এই প্রশ্ন রকম কাজে লাগবে। ঠিক আছে? তো আগের দিন কি বলেছিলাম? আগের দিন বলেছিলাম যে কোনো একটা সমকোণী ত্রিভুজে যদি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে থাকে আর সমকোণী ত্রিভুজে এটা যদি সমকোণ হয়ে থাকে, তাহলে সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে যদি এটা লম্ব অঙ্কন করা হয়, আমি বলেছিলাম তবে যে দুটো ক্ষুদ্র ত্রিভুজ তৈরি হয়, ঠিক এই ভাষাতেই বুঝিয়েছিলাম আমি, এই ক্ষুদ্র বা টুকরো ত্রিভুজ। তো এদিকের টুকরো ত্রিভুজটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ, এদিকে ক্ষুদ্র ত্রিভুজটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ, এবং এই দুটো ক্ষুদ্র ত্রিভুজ পরস্পরের সঙ্গে সদৃশ। আমি এটা আগের দিন বলেছিলাম। এখন এই যে গল্পটা বললাম যে ত্রিভুজ সদৃশ কোণী হলে তার জন্য এই ধর্মটা নিয়ে এবং আরও কিছু ধর্ম আছে যেটা কিন্তু তোদের উপপাদ্যটা মানে তোদের জাস্ট পয়েন্টসগুলো মনে রাখতে হবে, বাট প্রমাণের পোর্শনটা ওটা মূল্যায়নে অন্তর্ভুক্ত নয়, মানে সিলেবাসে নেই। বাট তোকে কিন্তু ওই মাথার যে হেডিংটা আছে ওই পয়েন্টসটা কিন্তু জানতেই হবে শর্ট কোয়েশ্চেন সলভ করার জন্য। তো সেই পয়েন্ট সম্বন্ধে ধারণা দিয়ে আমি মনে কর যে দুটো ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ। এই ত্রিভুজটার নাম দিলাম এবিসি আর এই ত্রিভুজটার নাম দিলাম পিকিউআর। ওয়েল, খুব মন দিয়ে বোঝ, ত্রিভুজ দুটো মনে কর সদৃশকোণী, মানে সিমিলার ট্রায়াঙ্গেলস। মানে ত্রিভুজ দুটো সদৃশকোণী মানে কি? এই ত্রিভুজের যে তিনটে কোণের মান ওই ত্রিভুজের তিনটে কোণের মানের সঙ্গে সমান, তাই সদৃশকোণী। তো এখন এই যে ত্রিভুজের সদৃশকোণী হয়েছে, তো তার জন্য আমি কি কি কথা বলতে পারি সেটাকে ভালো করে বুঝতে হবে। কি কি কথা বলতে পারি? আমি মনে করলাম এটাই যদি ত্রিভুজ দুটো সদৃশ হয় এবং এদের অনুরূপ বাহুগুলো যদি এবির সাথে পিকিউ হয়, অনুরূপ বাহুগুলো করেসপন্ডিং সাইডস সিডি বিসির সাথে যদি কিউআর হয় অ্যান্ড এসির সাথে যদি পিআর হয়, তাহলে আমি বলতে পারি যে এর এবি আর এর পিকিউ এর যা অনুপাত হবে, রেশিও হবে, মানে মনে কর এর এবিটা মনে কর সে 2 সেন্টিমিটার আর এইটা মনে কর 10 সেন্টিমিটার। কথা বলছি আমি, 2 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, 2/10 রেশিও কত হবে? 1/5। এবার আমি এর বিসি আর এর কিউআর মনে কর একে অপরের অনুরূপ বাহু, তাহলে বিসি আর কিউআর এর অনুপাত কত দেখা যাক? বিসি আর কিউআর মনে কর এটা 3 দেওয়া আছে আর এটা 15 দেওয়া আছে, তাহলে কি হবে? 3/15 সমান 1/5। 1/5 হয়েছে। আর এইটা মনে কর এই দুটো সে এটা আচ্ছা ঠিক আছে, এটা মনে কর ঠিক আছে, এটা মনে কর 4 করলাম। যদি এটা 4 হয় তাহলে এটা 20 রাখছে আমি। তাহলে এসি আর পিআর এটা পরস্পর তো অনুরূপ, তাহলে এসি আর পিআর তার রেশিও কত হবে? 4/20, দ্যাট ইজ 1/5। তাহলে দেখলাম সব কটার অনুপাত 1/5 আসছে। কিসের অনুপাত আসছে? যে কোনো সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সবকটা ক্ষেত্রে 1/5 আসছে। তাই আমি বলতেই পারি যে ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে তাদের অনুরূপ যে বাহুগুলো তাদের অনুপাত সব সময় সমান হবে। মানে এবি/পিকিউ করেও যা পাবো, বিসি/কিউআর করেও তাই পাবো, এসি/পিআর করেও তাই পাবো। অনুপাত সেম হচ্ছে, মাপটা নয়। কারণ খেয়াল কর, এটা তো 2 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, এটা তো সদৃশকোণী কথা বলা হচ্ছে, সর্বসম ত্রিভুজ নয়। যদি সর্বসম ত্রিভুজ হতো, কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল হতো, তাহলে এটা 2 হলে ওটাও 2 হতে বাধ্য হতো, এটা 10 হলে ওটা 10 হতে বাধ্য হতো। বাট এটা যেহেতু সদৃশকোণী, সেক্ষেত্রে আমি বলেছিলাম না সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে আকার, আয়তন, ক্ষেত্রফল ম্যাটার করে না। মানে দুটোর চেহারা আলাদা হতেই পারে, একটা ছোট ত্রিভুজ একটা বিরাট বড় ত্রিভুজ হতেই পারে, বাট তারা কিন্তু একে অপরের সঙ্গে সদৃশ হতেই পারে, রাইট? তো সেক্ষেত্রে এই কারণে বললাম বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে এরম বাধ্যবাধকতা না, এখন সমান হতেই পারে।
সদৃশ্যকোণীটা ঘুরে ফিরে যদি সদৃশ্যকোণী থেকে সর্বসম ত্রিভুজ হয়ে যায়, তখন তো অনুপাত দুটো সবকটা 1:1:1:1 সব আসবে, সেক্ষেত্রে সেটা অন্য বিষয়। কিন্তু বেসিক্যালি তোকে জেনে রাখবি বাহুর দৈর্ঘ্য সমান হবে না, বাট বাহু দুটোর অনুরূপ বাহু দুটোর দৈর্ঘ্য সমান হবে না। এবি আর বিসি দৈর্ঘ্য সমান নয়, বিসি আর কিউ আর এর দৈর্ঘ্য সমান নয়, বাট এদের অনুপাতগুলো সেম হচ্ছে, মানে সবকটা ক্ষেত্রে 1/5 1/5 1/5 আসছে। তো এইটা হচ্ছে আমার একটা ফান্ডা, যে যদি দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ্যকোণী হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত পরস্পর সমান হয়, ঠিক আছে? এটাই আমার একটা ফান্ডা। দেন আনাদার ফান্ডা কি আছে এর সাথে, কেন এই কথাটা বলছি, কারণ এটা বুঝছিস আজকে যে পিথাগোরাসের উপপাদ্য বোঝানোর আছে সেটা বোঝানোর জন্য কাজে লাগবে, সুতরাং তোকে ভালো করে বুঝতেই হবে। আর আরো দুটো যে ফান্ডা আছে সেটা শর্ট কোয়েশ্চেনে লাগবে, এখনই বলে রাখছি আমি হালকা করে, সেটা আচ্ছা ঠিক আছে, যেটা পিথাগোরাসের বিপরীত উপপাদ্য যখন বোঝাবো তখন বোঝাবো। তো আপাতত তাহলে তোরা কি বুঝলি, দুটো ত্রিভুজ যদি সদৃশ্যকোণী হয় তাদের বাহুগুলোর অনুপাত সমান হয়, তাদের বাহুগুলির অনুপাত সমান হয়। চল এবার ওখানে ফের, আমি তোদের আগের দিন যখন উপপাদ্যটা বোঝাচ্ছিলাম তখন তোদের রাইট ক্রসের একটা ফান্ডা বুঝিয়েছিলাম, আগের উপপাদ্যটা রাইট ক্রসের। আমি এক্ষেত্রেও সেইটাই বলবো, রাইট ক্রস যদি করে নাও তাহলে কোনো ভুল হবে না, ভুলের সম্ভাবনাই থাকবে না। ইভেন তোমাকে উপপাদ্যটা কোথাও বিরাটভাবে মাথাতেও রাখতে হবে না, তুমি একদম অটোমেটিক্যালি করতে থাকবে, ইজিলি করবে, বাস তোমাকে ফান্ডাটা মাথায় রাখতে হবে। নাও তার আগে বলি পিথাগোরাসের উপপাদ্যটা কি। পিথাগোরাসের সূত্র বা উপপাদ্য, যেটা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি বা বহু লক্ষবার করেছি, কি কোনো একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে দুটো বাহু, অ্যাকচুয়ালি আমরা কি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার বলে ছেড়ে দিই, তো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার ব্যাপারটা কি সেটা একটু এক্সপ্লেন করি। চল, এই মনে কর সেই ত্রিভুজ যার মধ্যে এটাকে লম্ব বা পারপেন্ডিকুলার বলা হচ্ছে, এটা ভূমি বা বেস বলা হচ্ছে, এটা অতিভুজ বা হাইপোটেনাস বলা হচ্ছে, ঠিক আছে? আমরা কি শিখেছিলাম, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। আসল ফান্ডাটা আমি বলতে বলতে এক্সপ্লেন করতে করতে এখানে দেখাচ্ছি। বলছে একটা সমকোণী ত্রিভুজের সমকোণ, এই সমকোণ সংলগ্ন বাহু মানে অ্যাডজেসেন্ট সাইডস অফ দ্যাট রাইট অ্যাঙ্গেল, তার মানে এইটা আর এইটার কথা বলা হচ্ছে, এই বাহুটা আর এই বাহুটা, এটা নয় কিন্তু সমকোণ সংলগ্ন বাহু নয়, অ্যাডজেসেন্ট সাইডস। বলছি এই বাহুর উপর যদি বর্গক্ষেত্র অঙ্কন করো, এই বাহুর উপর যদি বর্গক্ষেত্র অঙ্কন করো, সেই দুটো বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল, এরিয়া ক্ষেত্রফল, তাদের যে সমষ্টি, এইটা প্লাস এইটা, তাদের এরিয়ার যে সমষ্টি, সেটা অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে, will be equal to the area of the square drawn on the hypotenuse. মানে the summation of the squares drawn on the adjacent side of the right angle will be equal to the area of the square drawn on the hypotenuse. মানে কোন সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই অতিভুজের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। এবার কি বলছিস, তাহলে এখান থেকে করতে গেলে সেই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার এসছে। সি, আমরা কি জানি, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, বাহু স্কয়ার। এখন এই বাহু যদি লম্ব নামে পরিচিত হয়, তোরা তো এবি স্কয়ার বলতেই পারতিস যদি এবি নাম দিতিস, আমি লম্ব বলেছি, তাহলে লম্ব বলছি, তাহলে এই ক্ষেত্রফল কত, লম্ব স্কয়ার। এই বাহুটা যদি ভূমি বলে পরিচিত হয়, বিসি নাম দেওয়া থাকতো, তাহলে বিসি স্কয়ার বলতিস, আমি লম্ব বলছি, এই ভূমি বলছি, তাহলে ভূমি স্কয়ার, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আর এই বাহুটা, এইটা তো মনে কর এসি হয় হিসেব মতো, যদি নাম দিয়ে দাম আমি, তাহলে এটা তো এসি হয়, তাহলে এসি, তাহলে এর ক্ষেত্রফল হতো এসি স্কয়ার, রাইট? আমি এখানে অতিভুজ নামে পরিচিত, তাহলে হাইপোটেনাস স্কয়ার বা অতিভুজ স্কয়ার বলছি, তাহলে হিসেব মতো অ্যাজ পার দ্য থিওরেম লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, মানে এবি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে বিসি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মানে এসি স্কয়ার। এসি স্কয়ার, এক্ষেত্রে সমকোণটা বি ছিল, তো আমার এক্ষেত্রে ছবিটা মানে এইটা আমি এই ছবির সঙ্গে মিলিয়ে বলছি, আমাকে এটা প্রমাণ করতে হবে। তো বাট এক্ষেত্রে আমাকে কি প্রমাণ করতে হবে, এক্ষেত্রে এটা তো সমকোণ, এই কোণটা তো 90 ডিগ্রি সমকোণ, তো সেক্ষেত্রে আমি কি বলতে পারি যে এ বি স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে
AC স্কয়ার সমান অতিভুজ মানে 90 ডিগ্রি বিপরীত বাহুটা মানে হাইপোটেনাসটা দ্য অপোজিট সাইড অফ দ্য রাইট অ্যাঙ্গেল, তাহলে দ্যাট ইজ BC, তাহলে BC স্কয়ার। সো আমাকে এই উপপাদ্যটায় এটা প্রমাণ করতে হবে, বুঝতে পারা গেল? AB স্কয়ার প্লাস AC স্কয়ার সমান BC স্কয়ার। তো এই যে প্রমাণ করব আমি এখন কি করে প্রমাণ করছি, তার জন্য যেটা এইমাত্র শিখিয়েছিলাম যে ফান্ডাটা, সেই ফান্ডাটা আমার কাজে লাগবে। কোন ফান্ডাটা? আমি কি করছি, এ কোণ থেকে একটি লম্ব অঙ্কন করলাম, এই কোণ থেকে সমকৌণিক বিন্দু, সেখান থেকে একটা লম্ব অঙ্কন করেছি আমি ডি অবধি, ঠিক আছে? তাহলে এডি লম্ব অঙ্কন করেছি। এখন যেই মুহূর্তে লম্ব অঙ্কন করেছি একটা সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে লম্ব অঙ্কন করেছি, ঠিক আগের উপপাদ্যগুলোর মতো সঙ্গে সঙ্গে আমি বলতেই পারি যে এই দিকের টুকরো ত্রিভুজটা তোদের ভাষায় ওই সমগ্র ত্রিভুজের সঙ্গে সদৃশ, ওই দিকের ত্রিভুজটা সমগ্র ত্রিভুজের সঙ্গে সদৃশ, আবার এই দুটো ত্রিভুজ পরস্পরের সঙ্গে সদৃশ, হ্যাঁ কি না? এটাই বলতেই পারি। তো যদি সদৃশই হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে না? আজকেই তো কিছুক্ষণ আগে বুঝিয়েছিলাম যে যদি দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ হয় তবে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাতও কিন্তু পরস্পর সমান হয়, অনুরূপ বাহু, রাইট? ওয়েল, তাহলে এই ত্রিভুজ আর বড় ত্রিভুজের মধ্যে আমি ঠিক আগের উপপাদ্যটার মতো এখানে একটা রাইট ক্রস কোণ দিলাম, এখানে একটা রাইট দিলাম, রাইটের এখানে ক্রস দিলাম, ক্রসের অপোজিট রাইট দিলাম, অপোজিট নয় কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, রাইট? রাইট আর ক্রস পরস্পর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তো দিয়ে রাখলাম, তাই না? রাইট ক্রস, রাইটের হলে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা রাইটের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ক্রস হবে, এই ত্রিভুজটার ক্ষেত্রে রাইট ক্রসের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল রাইট হবে, সেই চিহ্নটা দিয়ে রাখলাম। এবার আমি বোঝাবো, আমি এই যখন দুটো ত্রিভুজের সদৃশ্য কোণী বোঝাচ্ছি তখন তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত বার করছি। একটা ত্রিভুজের কতগুলো অনুরূপ বাহু হয়? 3টে। আমি কি করছি, যে কোনো দুটোকে নেবো, ঠিক আছে? যে কোনো দুটো অনুরূপ বাহুকে নেবো। এখন যে কোনো দুটোর মধ্যে কোন দুটো স্পেসিফিক করে তার একটা কারণ আছে, আমি কোন দুটোকে নেবো সেটাই এক্সপ্লেন করছি। তুই দেখতে পাচ্ছিস এই ত্রিভুজটা নাম কি? ABD। এই ত্রিভুজের 3টে বাহু আছে, AB আছে, BD আছে আর AD আছে। আমি এদের মধ্যে কোনটাকে নেবো এইটা তোকে মাথায় রাখতে হবে। মনে রাখবি আমি এই AD যে সরলরেখাটা এটা তো আমি ইন্ট্রোডিউস করিয়েছিলাম আঁকার মধ্যে, তো আমি এটাকে অ্যাভয়েড করব, এটাকে নেবো না, ঠিক আছে? কোনটাকে নেবো না? ADটাকে নেবো না। তাহলে বাকি দুইটা কে পড়ে থাকে? একটা AB পড়ে থাকে, একটা BD পড়ে থাকে। ওয়েল, এবার আমি প্রথমে এই ছোট ত্রিভুজটা আর বড় ত্রিভুজটার মধ্যে দেখছি। এই ছোট ত্রিভুজটার নাম কি? ADB, ট্রায়াঙ্গেল ADB। ও বড় ত্রিভুজটার নাম কি? পুরো বড় ত্রিভুজটা ABC। ABCA এরা পরস্পর সদৃশ, তো এরা পরস্পর সদৃশ বলে পুরো ব্যাপারটা লিখতে হবে। যেহেতু সদৃশ তাই তাদের বাহুগুলি অনুপাত নাকি পরস্পর সমান হবে, অনুরূপ বাহুগুলি অনুপাত। ওয়েল, আমি প্রথমে লিখলাম AB, তো লিখলাম AB, ছোট ত্রিভুজটার AB, ছোট ত্রিভুজটার AB মানে এই ত্রিভুজটার AB। বড় ত্রিভুজের কোনটা অনুরূপ কি করে খুঁজতে হয় শেখাই এবার। ছোট ত্রিভুজের ABটা অ্যাকচুয়ালি 90 ডিগ্রির বিপরীত বাহু। ছোট ত্রিভুজের ABটা অ্যাকচুয়ালি 90 ডিগ্রির বিপরীত বাহু, যেটা কিন্তু অতিভুজ বলে ডাকা হয়, হাইপোটেনাস বলে ডাকা হয়। 90 ডিগ্রির বিপরীত বাহু সেটাই AB। সো আমি কাকে নিচ্ছি? 90 ডিগ্রির বিপরীত বাহুটাকে নিচ্ছি, তাই নিয়েছি AB, রাইট? এবার বড় ত্রিভুজে আয়। বড় ত্রিভুজে আসার জন্য এই মুছলাম। বড় ত্রিভুজে 90 ডিগ্রি কোনটা? এইটা। তার বিপরীত বাহু কোনটা? এইটা। তার নাম কি? BC। তাহলে ছোট ত্রিভুজে 90 ডিগ্রি বিপরীত বাহু AB নিয়েছিলাম, বড় ত্রিভুজেরও 90 ডিগ্রি বিপরীত বাহু নিচ্ছি, রাইট অ্যাঙ্গেল যেটা আছে তার অপোজিট সাইডটাকে নিচ্ছি, দ্যাট ইজ BC। তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত মানে ওই ছোট ত্রিভুজের AB যেটা, সেটা বড় ত্রিভুজের BC, AB বাই BC, এটাকে বলা হচ্ছে অনুরূপ বাহুগুলির অনুপাত। এটা বার করছেন, ওকে? এটার সাথে আমি আরেকজনকে সমান দেখাতে পারি। আমি বলেছিলাম না AD বাহুটাকে নেবো না, AD বাহু যদি না নিতে চাই তাহলে কে পড়ে রয়েছে এখানে বল? BD বাহু, BD বাহু। আচ্ছা, এবার ছবি দিকে তাকিয়ে বল, BD বাহুটা ছোট ত্রিভুজের কোন কোণের বিপরীত বাহু? BD বাহুটা ছোট ত্রিভুজের কোন কোণের বিপরীত বাহু? রাইট কোণের না, হ্যাঁ কি না? রাইট কোণেরই তো বিপরীত বাহু BD, ছোট ত্রিভুজের। সবাইকে ভুলে যা, এতে ভুলে যা, দরকার নেই মনে রাখা। এই দিকে তাকা, রাইট কোণ এইটা, এই কোণটা ছিল রাইট কোণ, রাইট কোণ, এই রাইট কোণ, রাইট কোণের বিপরীত বাহু হচ্ছে BD। তাহলে আমি এই ক্ষেত্রে লিখলাম BD, BD কে রাইট কোণের বিপরীত বাহু, মাথায় রাখ, BD হচ্ছে রাইট কোণের বিপরীত বাহু। ওয়েল, এবার বড় ত্রিভুজে ফিরে আসছি। বড় ত্রিভুজ,
বড় ত্রিভুজ, ত্রিভুজ এবিসি দেখতে পাচ্ছিস, এই কোণটা কত ডিগ্রি কোণ? পুরোটা 90 ডিগ্রি, রাইট? এটা ক্রস কোণ, এটা রাইট কোণ, রাইট কোণ এইটা, তার বিপরীত বাহুর নাম কি? এবি। বড় ত্রিভুজের ক্ষেত্রে রাইট কোণের বিপরীত বাহুর নাম কি? এবি। তাহলে ছোট ত্রিভুজে যেমন রাইট কোণের বিপরীত বাহুর নাম দিয়েছিলাম বিডি, বড় ত্রিভুজের রাইট কোণের বিপরীত বাহু হচ্ছে এবি। এবি বারবার বলছিলাম না, ত্রিভুজ দুটো যদি পরস্পর সদৃশ হয়, সিমিলার ট্রায়াঙ্গেল হয়, তাদের মধ্যে অনুরূপ বাহুগুলির অনুপাত পরস্পর সমান হয়। এখন এই অনুরূপ শব্দটা নিয়ে তোরা এতক্ষণ চাপ নিসনি, মাথা ঘামাসনি, না বুঝতে পারছিস যে অনুরূপ শব্দটার মাধুর্যটা কোথায় আছে। অনুরূপ মানে হচ্ছে পার্টিকুলার একটা সাইড, তুই যে কোনো সাইড নয়, যে কোনো বাহু নয়, তোকে খুঁজে বার করতে হবে কোন বাহুটা, কোন একটা পার্টিকুলার অ্যাঙ্গেলের বিপরীত বাহু, এইভাবে তোকে খুঁজে বার করতে হবে। বোঝাতে পারছি ব্যাপারটা? তাহলে এই ছোট বাঁদিকের যে ত্রিভুজটা আর বড় ত্রিভুজের ক্ষেত্রে আমি এই লাইনটা এসে পৌঁছালাম। এর পরের লাইন আমি কি লিখতে পারি? এবি ইন্টু এবি কি হবে? এবি স্কোয়ার সমান বিসি ইন্টু বিডি, বিসি ইন্টু বিডি, এটা হলো ইকুয়েশন 1। এবার ডান দিকের ছোট ত্রিভুজটা কি নাম তার? এডিসি, এডিসি ও ট্রায়াঙ্গেল এবিসি এ, এটা পরস্পর সদৃশ তো? ডান দিকের এই ত্রিভুজটা আর মূল ত্রিভুজটা পরস্পর সদৃশ তো? আগে সেই উপপাদ্য শেখানো হয়েছিল, তাহলে তারা পরস্পর সদৃশ যদি হয়, ঠিক একই কথা, সুতরাং অনুরূপ বাহুগুলি অনুপাত পরস্পর সমান হবে। নাও এবার তোরা অনুরূপ নিয়ে চাপ নিচ্ছিস, অনুরূপ মানে যেমন তেমন যে কোনো সাইড তো নয়, তাহলে ডেফিনেটলি তার কোনো পার্টিকুলার চেহারা রয়েছে। এখন সেই চেহারা কি করে খুঁজে বার করবো? আগেন সেই একই কথা, এই যে ডান দিকের ত্রিভুজটা, এই ত্রিভুজের এডি যে বাহুটাকে নেবো না, কারণ এটা আমি নিজে অঙ্কনের মধ্যে এনেছিলাম, ইন্ট্রোডিউস করেছিলাম, তাই ওটা নেওয়ার প্রয়োজন নেই। তাহলে এডি যদি বাদ দিই, তাহলে কারা পড়ে থাকে? এক পড়ে থাকে এসি আর এক পড়ে থাকে ডিসি। তাহলে আমি যে কোনো একজনকে দিয়ে শুরু করছি, তুই ডিসি দিয়েও শুরু করতে পারিস, তুই এসি দিয়েও শুরু করতে পারিস, আখেরে তুই আসল জায়গায় পৌঁছেই যাবি, চাপ নিস না তুই। শুধু এডিটাকে নিবি না, মনে থাকবে এটা। ওকে, আমি এসিটাকে নিলাম, তুই ডিসিটাকে নিয়েও করতে পারিস, একদম একই রকম ভাবে হবে। এসিটাকে নিলাম, এবার এসি বাহু কি আর যেমন তেমন বাহু, তার তোর নিজস্ব পরিচয় রয়েছে, হ্যাঁ কি না? আমি এবার তার ডিগনিটি নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছি, আমি যদি বলি যেমন তেমন বাহু, তাহলে তাকে কি করে বোঝাবো? এসি বাহুটা কে? ভালো করে ছবির দিকে তাকা, এটা সেই ত্রিভুজ, এটা লম্বা অঙ্কন করেছিলাম, তাহলে এই কোণটা কত ডিগ্রি কোণ? এই কোণটা কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ। 90 ডিগ্রি বিপরীত বাহুটাই তো এসি, তাহলে অতিভুজ, ছোট ত্রিভুজের 90 ডিগ্রির বিপরীত বাহুর নাম হচ্ছে এসি, যেটা কিনা ছিল অতিভুজ। তাহলে আমি লিখলাম আগে এসি। এসি কে ছিল? এসি ছিল ছোট ত্রিভুজের 90 ডিগ্রির বিপরীত বাহু, মানে 90 ডিগ্রি বিপরীত বাহু, তার মানে দ্য অপোজিট সাইড অফ দ্য রাইট অ্যাঙ্গেল। চলো বড় ত্রিভুজে একই কথা ফলো করতে হবে। বড় ত্রিভুজেও খুঁজে বার করো 90 ডিগ্রির বিপরীত সাইড কোনটা, দ্য অপোজিট সাইড অফ দ্য রাইট অ্যাঙ্গেল। 90 ডিগ্রি বিপরীত বাহু কোনটা খুঁজে বার করো। এই কোনটা পুরো 90 ডিগ্রি, এটা ক্রস, এটা রাইট। সো 90 ডিগ্রি বিপরীত বাহু কোনটা? এটা 90 ডিগ্রি। তার বিপরীত বাহু কোনটা? কোনটা? বিসি, পুরো বিসি। তাহলে এইদিকে হচ্ছে আমার বিসি সমান সমান। এবার আবার ফিরে আসো ছোট ত্রিভুজটায়। ছোট ত্রিভুজে ফিরে আসছি। আমি বলেছিলাম এডি নেবো না, এসি নেওয়া হয়ে গেছে। কে পড়ে আছে? ডিসি। ডিসি, এখন ডিসি বাহু তো যেমন তেমন বাহু নয়, তোকে খুঁজে বার করতে হবে তার আসল পরিচিতি। কি করে বার করতে হয়? বিপরীত, কার বিপরীত বাহু, কোন কোনটা বিপরীত বাহু খুঁজে বার করতে হয় সেইভাবে। এখন ডিসি বাহুটা কার বিপরীত বাহু? ডিসি বাহুটা নাকি ক্রস কোণের বিপরীত বাহু। ভুলে যায়, এতে ভুলে যায়, নেই এরা, ঠিক আছে? তোরা এই ত্রিভুজ দেখতে পাচ্ছিস, ডিসিটা কে? ডিসি হচ্ছে ক্রস কোণ যেটা ছিল, এই ক্রস কোণের বিপরীত বাহু ডিসি, দ্য অপোজিট সাইড অফ দ্য ক্রস কোণ। ক্রস কোণ কোণটা এইটা, রাইট? তার নাম হচ্ছে ডিসি। তাহলে আমি এখানে আগে ডিসি লিখলাম, ছোট ত্রিভুজের ডিসি। চলো বড় ত্রিভুজে ডিসি খুঁজে বার করতে হবে। ডিসি না, ডিসির মতো অনুরূপ বাহু খুঁজে বার করতে হবে বড় ত্রিভুজে। ছোট ত্রিভুজে ডিসিটা কে ছিল? ডিসিটা ছিল ক্রস কোণের বিপরীত বাহু। তাহলে বড় ত্রিভুজেও তোকে ক্রস কোণের বিপরীত বাহু খুঁজে বার করতে হবে। বড় ত্রিভুজে আয়, এটা ছিল 90 ডিগ্রি, এটা ছিল ক্রস, এটা ছিল রাইট। তাহলে ক্রস কোণের বিপরীত বাহু কোনটা? ক্রস কোণের বিপরীত বাহুর নাম হচ্ছে এসি। এসি, ঠিক আছে? তাহলে আমি অনুরূপ বাহুর অনুপাত দেখাচ্ছি, অনুরূপ বাহুর অনুপাত দেখা। ছোট ত্রিভুজেও যখন ক্রস কোণের বিপরীত বাহু নিচ্ছি, বড় ত্রিভুজেও ক্রস কোণের বিপরীত বাহু নিচ্ছি।
ছোট ত্রিভুজের রাইট কোণের বিপরীত বাহু নিচ্ছি, বড় ত্রিভুজেও রাইট কোণের বিপরীত বাহু নিচ্ছি। ছোট ত্রিভুজে 90 ডিগ্রি বিপরীত বাহু নিচ্ছি, দ্য অপোজিট সাইড অফ রাইট অ্যাঙ্গেল। বড় ত্রিভুজেও 90 ডিগ্রি বিপরীত বাহু নিচ্ছি। দিস ইজ দ্য ফরম্যাট, এটাই ফরম্যাট। এবার তুই যদি ভাবিস যে কোনটা দিয়ে শুরু করবো, ডাজন্ট ম্যাটার, তুই যেটাকে দিয়ে খুশি শুরু কর। কোন শুধু মনে রাখবি এডি বাহুটাকে মাথায় নিবি না, এডি বাহুটাকে কাজে লাগাবি না, এডি বাহু বাদ দিয়ে বাকি যে কোনো বাহুকে কাজে লাগাতে আরম্ভ কর, যেটাকে খুশি শুরু কর, তুই আখেরে কিন্তু একই জায়গায় পৌঁছেই যাবি, রাইট? এসি, এসি, ওকে? তাহলে এসি ইন্টু এসি কি হবে? এসি স্কোয়ার সমান বিসি ইন্টু ডিসি, বিসি ইন্টু ডিসি, এটা হচ্ছে আমার ইকুয়েশন 2। ওয়েল, এবার ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 যোগ করছি আমি। এ বি স্কোয়ার সমান বিসি ইন্টু বিডি, এটা ছিল ইকুয়েশন 1। আর এ সি স্কোয়ার সমান বিসি ইন্টু ডিসি, এটা ছিল ইকুয়েশন 2। দুটো যোগ করছি, এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এবার এই দুটোর মধ্যে কি কমন যাচ্ছে বলতো? এই দুটোর মধ্যে বিসি কমন যাচ্ছে, তাই না? এইটা প্লাস এইটা যদি লিখিস, তার মধ্যে বিসি কমন চলে গেল। বিসি যদি কমন চলে যায় তাহলে বিডি প্লাস ডিসি নয় কি? বিডি প্লাস ডিসি, ছবি দিকে আয়, বিডি প্লাস ডিসি, বিডি প্লাস ডিসি, বিডি প্লাস ডিসি কি হবে? কি হবে? বিসি। তাহলে তারপরের লাইনে বিসি ইন্টু বিসি, সো বিসি তার স্কোয়ার, সো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার। এটাই আমার প্রমাণ করতে বলেছিল, এটাই প্রমাণ করতে বলেছিল। তাহলে কি প্রমাণ হলো? কোন সমকোণী ত্রিভুজে সমকৌণিক বিন্দুর সংলগ্ন যে দুটো বাহু আছে তাদের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। আমি জানি না ছেলেমেয়েরা কেন সমষ্টির কথা লিখতে ভুলে যায়, সমষ্টি লিখতেই হবে। সমষ্টি হলো অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান। The summation of the areas of the squares drawn on the adjacent sides of the right angle will be equal to the area of the square drawn on the hypotenuse. ঠিক আছে? এবার বলে রাখি, এই উপপাদ্যটার ক্ষেত্রে একটা স্পেশাল ব্যাপার আছে। এই উপপাদ্যটার ক্ষেত্রে তোকে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো এবং প্রতিষ্ঠা করো। স্টেট দ্য পাইথাগোরাস থিওরেম অ্যান্ড এক্সপ্লেন অর প্রুভ, এরকম কিছু বলে দেবে। তার মানে তোকে ওই ওপরে হেডিংটা কিন্তু দিয়ে দেবে না, তোকে ওপরে হেডিংটা নিজেকে লিখতে হবে, সুন্দর করে ভাষা দিয়ে লিখতে হবে। তাই খুব মাইনিউটলি ওপরে হেডিংটা ভালো করে পড়। স্বাভাবিক লম্বস্ক প্লাস ভূমিস্ক সমান বলে দিলে চলবে না, পুরো বইতে যেভাবে ভাষা দেওয়ার আছে, যেটা এইমাত্র এই কথাটা বলে দিলাম, এক্স্যাক্টলি ওই ল্যাঙ্গুয়েজটা ওখানে উচ্চারণ করতে হবে। এত কষ্ট করে পড়ানোর জন্য একটা লাইক তো দেওয়া যায়, হ্যাঁ কি না? চল ঠিক আছে, পরে উপপাদ্য বোঝাবো এক্ষুনি। আর বুঝতে ভালো লাগলে ভালো বুঝতে পারলে শেয়ার করিস। হোপফুলি বুঝতে পেরেছিস পিথাগোরাস উপপাদ্য বিভৎস ইম্পর্টেন্ট এবং আসতে পারে, কিন্তু খুব চান্স, প্রচণ্ড চান্স আসার। ঠিক আছে, চলো টাটা।